গাইস, আজকে এই ভিডিওতে ডিসকাস করব রাস্কিন বন্ডের একটা এক্সেলেন্ট শর্ট স্টোরি দি আইস হ্যাবিট। স্টোরিতে ফার্স্ট পার্সন ন্যারেটিভ টেকনিক ইউজ করা হয়েছে। সো লেটস গেট স্টার্টেড। ট্রেন যখন রোহানা স্টেশনে এসে দাঁড়ালো তখন একটি মেয়ে আমার কম্পার্টমেন্টে উঠল। যে দম্পতি তাকে বিদায় জানাতে এসেছিল স্টেশনে, তারা সম্ভবত তার বাবা মা। তারা তাদের মেয়ের স্বাচ্ছন্দ্যের ব্যাপারে খুবই উদ্বিগ্ন বলে মনে হলো। মেয়েটির মা মেয়েটিকে বিশদভাবে উপদেশ দিল, যেমন কোথায় তার জিনিসপত্র রাখবে, কখন জানলার বাইরে ঝুঁকবে না এবং কিভাবে অপরিচিত মানুষদের সঙ্গে কথাবার্তা এড়িয়ে যাবে, ইত্যাদি ইত্যাদি। তারা তাদের মেয়েটিকে বিদায় জানালো এবং ট্রেনটি আস্তে আস্তে স্টেশন ছেড়ে বেরিয়ে গেল। আমি সেই সময় সম্পূর্ণ দৃষ্টিহীন ছিলাম। আমার চোখগুলো কেবল আলো এবং অন্ধকারের প্রতি সেন্সিটিভ ছিল, তাই বলতে পারবো না মেয়েটিকে কেমন দেখতে ছিল। কিন্তু হ্যাঁ, এইটা আমি বুঝতে পেরেছিলাম যে মেয়েটি স্লিপার্স পরেছিল, কারণ সে যখন কম্পার্টমেন্টে আসছিল আমি তার স্লিপার্সের শব্দ শুনতে পেয়েছিলাম। যাই হোক, মেয়েটিকে কেমন দেখতে ছিল এ ব্যাপারে জানতে গেলে আমার কিছুটা সময় লাগবে। তার কণ্ঠস্বর আমার খুব ভালো লাগলো। আমি প্রথম মেয়েটিকে জিজ্ঞেস করলাম, আপনি কি দেরা যাচ্ছেন? আমি নিশ্চয়ই একটা অন্ধকার কোণে বসেছিলাম, কারণ আমার কণ্ঠস্বর তাকে চমকে দিল। সে একটু অবাক হয়ে বলল, ও, আমি বুঝতে পারিনি এখানে আর কেউ আছে বলে। আমি ভাবলাম, অবশ্য প্রায় এরকম ঘটে যে ভালো দৃষ্টিশক্তি সম্পন্ন মানুষরা ঠিক দেখতে পায় না তাদের সামনে কি আছে। আমার মনে হয় তাদের কত কিছু দেখতে হয়, অথচ যেই সব মানুষেরা দেখতে পায় না বা খুব কম দেখে, তারা কেবল বিশেষ জিনিসগুলো অনুভবে পায়, যেগুলো তাদের মনে খুব তাৎপর্যপূর্ণভাবে দাগ কাটে। আমিও আপনাকে দেখতে পাইনি, আমি বললাম, কিন্তু আপনি যখন আসছেন সেই শব্দ শুনতে পেয়েছি। আমি ভাবলাম আমি তাকে বুঝতে দেবো না যে আমি অন্ধ। যদি আমি আমার জায়গায় বসে থাকি তাহলে সেটা খুব একটা কঠিন কাজ হবে না। মেয়েটি বলল, আমি সাহারানপুরে নেমে যাব, আমার আন্টি সেখানে আমার সঙ্গে দেখা করবেন। আমি বললাম, তাহলে তো আপনার সঙ্গে বেশি আলাপ না করাই ভালো, কেননা আন্টিরা সাধারণত খুব ভয়ঙ্কর হন। মেয়েটি জিজ্ঞাসা করলো, আপনি কোথায় যাচ্ছেন? আমি বললাম, দেরা, তারপর মুসৌরিতে। শুনে মেয়েটি বলল, ও, কত ভাগ্যবান আপনি। আমারও ইচ্ছে হয় মুসৌরিতে যেতে। আমি পাহাড় ভালোবাসি, বিশেষ করে অক্টোবর মাসে। আমি বললাম, হ্যাঁ, ওটাই বেস্ট সময়। স্মৃতি হাতড়ে বলতে আরম্ভ করলাম, পাহাড়গুলো বুনো ডালিয়া ফুলে ছেয়ে থাকে, সূর্য চমৎকার কিরণ দেয় এবং রাতে এক টুকরো কাঠের আগুনের সামনে বসে ব্র্যান্ডি পান করার মজাই আলাদা। রাস্তাঘাটও এই সময় প্রায় জনশূন্য থাকে। হ্যাঁ, অক্টোবরই সবথেকে ভালো সময়। সে চুপ করে থাকলো। আমি ভাবলাম আমার কথাগুলো তাকে স্পর্শ করেছে কিনা, নাকি সে আমাকে একটা বোকা রোম্যান্টিক মানুষ ভাবছে। তারপর আমি একটা ভুল করে বসলাম। আমি মেয়েটাকে জিজ্ঞেস করে ফেললাম, আচ্ছা, জানলার বাইরেটা কেমন লাগছে? মনে হলো সে প্রশ্নে অবাক হওয়ার মতো কিছু দেখলো না। তাহলে কি সে অলরেডি লক্ষ্য করে ফেলেছে যে আমি চোখে দেখতে পাই না? কিন্তু তার নেক্সট কোয়েশ্চেন আমার সমস্ত ডাউট দূর করে দিল। মেয়েটি আমাকে জিজ্ঞেস করলো, আপনি নিজেই কেন জানলার বাইরে তাকাচ্ছেন না? তখন আমি জানলার দিকে আস্তে আস্তে এগিয়ে গেলাম এবং খোলা জানালার দিকে মুখ করে বসলাম এবং বাইরের দৃশ্য দেখার ভান করলাম, যেন আমি খুব এনজয় করছি, এরকম একটা ভান করলাম। ইঞ্জিনের শব্দ, চাকার ঘড়ঘড় শব্দ শুনলাম এবং আমি আমার মনের চোখ দিয়ে দেখলাম টেলিগ্রাফের পোস্টগুলো দ্রুত চলে যাচ্ছে। আমি সাহস করে বললাম, আচ্ছা, আপনি কি লক্ষ্য করেছেন গাছগুলো মনে হচ্ছে যেন সরে সরে যাচ্ছে, কিন্তু আমরা এক জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে আছি? মেয়েটি বলল, এ আর নতুন কথা কি, এরকম তো সবসময়ই হয়। আচ্ছা, আপনি কি কোনো জন্তু দেখতে পাচ্ছেন? মেয়েটি জিজ্ঞাসা করলো। আমি বেশ কনফিডেন্টলি উত্তর দিলাম, না, কেননা আমি ভালো করেই জানতাম দেরার কাছাকাছি জঙ্গলে কোনো জন্তুই প্রায় নেই। আমি জানলার দিক থেকে মুখ ঘোরালাম এবং মেয়েটির মুখোমুখি হলাম। কিছুক্ষণের জন্য আমরা চুপ করে বসে থাকলাম। তারপর আমি একটা মন্তব্য করলাম, আপনার মুখটা খুব ইন্টারেস্টিং। আমি আস্তে আস্তে সাহসী হয়ে উঠছিলাম, কিন্তু এটা একটা সেফ রিমার্ক। আমার কথা শুনে মেয়েটা হেসে উঠে বলল, যাক, এটা শুনে খুব ভালো লাগছে যে আমার ইন্টারেস্টিং ফেস। সবার থেকে শুনে শুনে ক্লান্ত হয়েছে আমার প্রিটি ফেস। আমি বললাম, ইন্টারেস্টিং ফেস প্রিটিও হতে পারে। মেয়েটি বলল, আপনি খুব সাহসী, কিন্তু আপনি এত সিরিয়াস কেন? আমি তার জন্য একটু হাসার চেষ্টা করলাম, কিন্তু সেই হাসি আমাকে পরবর্তীকালে নিঃসঙ্গতায় ভোগাবে। আমি বললাম, আমরা শীঘ্রই আপনার স্টেশনে পৌঁছাবো। মেয়েটি বলল, থ্যাঙ্ক গড, এটা একটা শর্ট জার্নি ছিল। আমি আবার 2-3 ঘন্টার বেশি ট্রেনে বসে থাকতে পারি না। আমি কিন্তু সেখানে দীর্ঘ সময় পর্যন্ত বসে থাকতে প্রস্তুত ছিলাম কেবল তার কথা শোনার জন্য। তার কণ্ঠস্বর খুবই সুন্দর ছিল। তার গলার স্বরে ছিল পার্বত্য ঝরনার দ্যুতি। যে মুহূর্তে সে ট্রেন ছেড়ে চলে যাবে, সে আমাদের এই সংক্ষিপ্ত সাক্ষাৎকারের কথা ভুলে যাবে। কিন্তু আমার মধ্যে আমার যাত্রার বাকি সময় পর্যন্ত কি, অথবা তার পর পর্যন্ত এই রেস থেকে যাবে। ট্রেন যখন আস্তে আস্তে স্টেশনে ঢুকলো,
মেয়েটি উঠে দাঁড়ালো এবং তার জিনিসপত্র কালেক্ট করতে আরম্ভ করলো। আমি ভাবলাম মেয়েটি তার চুলটা খোঁপা করে রেখেছে নাকি বিনুনি করে রেখেছে। হয়তো তার চুলটা কাঁধের ওপর হালকাভাবে ঝুলছে, অথবা খুব ছোট করে কাটা। ট্রেন স্টেশনে ঢুকলো, ভেন্ডার্সদের চিৎকার চেঁচামেচি শোনা গেল। গেটের কাছে একটি মহিলার তীক্ষ্ণ কণ্ঠস্বর শোনা গেল। আমি ভাবলাম ওইটা নিশ্চয়ই মেয়েটির আন্টির কণ্ঠস্বর। মেয়েটি আমার খুব কাছেই দাঁড়িয়েছিল, এতটাই কাছে যে আমি তার চুলের সুগন্ধ পাচ্ছিলাম। গুড বাই বলে মেয়েটি চলে গেল। আমি আবার আমার কম্পার্টমেন্টে একা হয়ে গেলাম এবং নতুন যাত্রীর অপেক্ষায় রইলাম। ট্রেন তার গতি বাড়ালো। একজন নতুন প্যাসেঞ্জার আমার কম্পার্টমেন্টে উঠে এলো এবং বলল, আপনি খুব নিরাশ হয়েছেন তাই না? কেননা আমি আপনার আগের সহযাত্রীর মতো অতটাও আকর্ষণীয় নই। আমি বললাম, সত্যি খুব ইন্টারেস্টিং মেয়ে ছিল কিন্তু। আচ্ছা, আপনি কি বলতে পারেন মেয়েটি তার চুল লম্বা রেখেছিল না ছোট রেখেছিল? প্যাসেঞ্জারটি বলল, আমার ঠিক মনে নেই, আসলে আমি তার চুল নয়, চোখগুলো লক্ষ্য করেছি। তার চোখগুলো সত্যিই খুব সুন্দর, কিন্তু সেগুলো তার কোনো কাজেই লাগে না, কারণ সে সম্পূর্ণ অন্ধ। কেন, আপনি লক্ষ্য করেননি? এবং এখানেই স্টোরিটা শেষ হলো। তার মানে ন্যারেটার যে মেয়েটির থেকে নিজের অন্ধত্ব লুকোবার চেষ্টা করছিলেন, সেই মেয়েটিও অন্ধ ছিল। ন্যারেটার যেমন মেয়েটিকে বুঝতে দেননি যে তিনি অন্ধ, মেয়েটিও ন্যারেটারকে বুঝতে দেয়নি যে মেয়েটি অন্ধ।